এত ভয় কিসে? এখন শেখ হাসিনার কথা শোনানো যাবে না, এটা আবার জাহিদুর রহমান, ডাক্তার জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা এটা বলতেছেন। এটা কেমন কথা? শেখ হাসিনার কথা শোনা যাবে কি যাবে না এটা জনগণ ঠিক করুক। না, এটার ব্যাখ্যা নিশ্চয়ই তিনি দায়িত্বপ্রাপ্ত তিনি দিতে পারবেন। আমার সাধারণভাবে মতামতটা বলি যে একটা প্রেক্ষাপট আছে, কিন্তু মানে বাংলাদেশের মানুষের মধ্যে যে মানে যাকে বলে যে রক্তের দাগ এখনো শুকায়নি, মানে এখন কিছু কিছু জায়গায় তো রক্তের দাগ শুকায়, আমরা দেখতে পাচ্ছি রক্তের দাগ এমনই শুকায় যে সংসদে মানে আমরা দেখতে পাই যে মানে এত ভালোবাসা, রক্তের দাগ কিন্তু খুব শুকায়। এই যে দেখেন, এটা হইতে পারে যে এটা কোইন্সিডেন্স যে নদীতে 4 জনের লাশ পাওয়া যাবে, 4 জনই হচ্ছে অন্য দল করত, মানে এটা হইতে পারে। উতু তুটসির মতো একটা উই আর দে তৈরি করা হয়েছিল, সেই জায়গাটা থেকে আমরা একটু উত্তরণ ঘটলাম। আমরা যদি উত্তরণই ঘটে থাকে, আমাদের সাংবাদিকরা এখন খুনের মামলায় জেলে, আমাদের উমুক ব্যবসায়ী সে আবার বাইরে, আরেক ব্যবসায়ী আবার ভিতরে, এর বিরুদ্ধে হচ্ছে খুনের মামলা, তার বিরুদ্ধে হচ্ছে 21 পুরস্কার, মানে তার জন্য দেওয়া হচ্ছে 21 পুরস্কার। মানে এগুলি কেন, মানে এই পিক এন্ড চুজ, মানে এইটা কেন, মানে এবং এই বিভাজনটা আর কতদিন? একদিকে প্রধানমন্ত্রী বলতেছেন যে আমার পিঠের ব্যথা তো ভালো হবে না আমি যদি আরেকজনকে এখন কামড়াই দেই বা আরেকজনকে আমি মারি, কিন্তু আমি তো বাস্তবে এটা প্রমাণ দেখতে পাচ্ছি না ভাই। বাস্তবে তো এটা সম্পূর্ণ উল্টাটা দেখতে পাচ্ছি। আপনি দেখেন 2টা বছর হয়ে গেছে, আপনি 2 বছরের মধ্যে আপনি জেলখানা যাদের রাখছেন তারা আপনি অন্তত ভালো করে জানেন তারা কেউ আমার বন্ধু। সরকার কিন্তু এই সরকারের কিন্তু 4.5 মাস হয়েছে না, সরকার তো আরো বেশি করে মানে যে মামলা না সেরকম আরো 10টা মামলা দিতেছে রে ভাই, আপনি দেখেন এগুলি। সরকারকে সেটা জবাবদিহি করতে হবে, কেবল তাই নয়, মানে এটা নিয়ে তার মানে সরকারকেও তো আসলে তার মানে তার উপরে দায় এসে পড়বে। প্রতিদিন এক গান, শেখ হাসিনা দেশ শেষ করে দিছে, তাহলে বিএনপি 6-7 অর্থ বছরে অর্থাৎ 2006-07 অর্থ বছরে বাজেট দিছিল 69,740 কোটি টাকা, আর 26-এ এসে বাজেট দিল 9,38,000 কোটি টাকা। এই বাজেট তারা কি আলাদিনের দৈত্যের উপর নির্ভর করে দিয়েছে? সাকিব ভাই যদি একটু মন্তব্য করতেন যে আওয়ামী লীগের মাঝখানের এই 15 বছরে যদি দেশ ধ্বংসই হয়ে থাকতো, তাহলে 69,740 কোটি টাকা বাজেট থেকে 9,38,000 কোটি টাকা বাজেটে উত্তরণ কেমনে হলো? দেখুন, আমরা দেখেছি যে এই 15-17 বছরে 18 বছরে বাংলাদেশ যেখানে যেতে পারতো, মানে যদি আমাদের সম্পদ তৈরির, জনগণের যে সম্পদ তৈরির প্রক্রিয়া সেখানে সেটাকে যদি যথার্থ ব্যবস্থাপনা থাকতো, তাহলে বাংলাদেশ এই 15-17 বছরে অনেক দূর অগ্রগতি হতে পারতো। ফুলানো ফাপানো উন্নয়নের জায়গা থেকে সত্যিকার কাঠামোগত ভিত্তি। আপেল তুলনা করি যে ধরেন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, এখন 2024 থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাইলে 2024 থেকে 2027 পর্যন্ত আমরা যদি এই 3টা বছর ধরি, এই 3 বছরে কি আওয়ামী লীগ যে বা জনগণ যে উন্নতি করেছিল আপনার ভাষায়, তার 3/1 উন্নতি কি দেখতে পাবো এই 3 বছরে? না, মানে উন্নয়নের প্রগমন। দেখুন, আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগ 5ই আগস্ট 24 সালের 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের যে ক্ষমতায় থাকা, তখন তো ইতিমধ্যে অর্থনীতি একটা মোটামুটি কোলাপসের মুখে চলে এসেছিল। আপনি যেটাকে কোলাপস বলতেছেন অর্থনীতির সূচকে, সেইটা আর গত 2 বছরের অবস্থা কতটা কোন সূচকের কথা বলছেন? ধরেন কত টাকা জমা আছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জিজ্ঞেস করলাম আপনার কাছে কত আছে, উনি বললেন যে ওনার কাছে $20 বিলিয়ন আছে। এখন আপনার কাছে কত আছে আসলে মজুদ যদি আমি বলি? রাইট এট দিস মোমেন্ট মানে মজুদের অ্যামাউন্ট আমি বলতে পারবো না, কিন্তু গত 1 বছরের হিসেবের মধ্যে এটা 35 থেকে 40 বিলিয়নের কাছাকাছি আছে। আমি বুঝতে চেষ্টা করতেছি যে আপনি সূচকের ক্ষেত্রে মানে যদি আপনি মুদ্রাস্ফীতি ধরেন, অর্থনীতি যেগুলো আপনার একদম মানে মোটা দাগের সূচক বলি, আপনি যদি জিডিপির প্রবৃদ্ধি বলেন, আপনি যদি মাথাপিছু ইনকাম বলেন, আপনি কোনটায় মানে একটা ধ্বংসপ্রাপ্ত বললে তো আপনি ধরেন 2 আর 20 এত তো তফাৎ হওয়া উচিত, তাই না? জিডিপির প্রবৃদ্ধি যে মানে কোথায় নেমে এসছে, জিডিপির প্রবৃদ্ধি এই ইয়াতে 4.2, সেটাও আসলে এই যে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তার যে এক্সেলারেশনের চেষ্টা সেটা থেকে এসছে। কিন্তু এটা যে 4-এর কোঠায় আসলো সেটা একটা সূচক। আপনার মূল্যস্ফীতি না, অন্তর্বর্তী সরকারের আগেই তো জিডিপি, মানে অন্তর্বর্তী সরকারের তো ওই সরকারের কিউমুলেটিভ ফলাফল, মানে অন্তর্বর্তী সরকার তো নিজেটা ঘটায়নি। অন্তর্বর্তী সরকারের কালে যে ঘটনা ঘটেছে সেটা পূর্বেকার সরকারের পুঞ্জীভূত ফলাফল। সেটা তো কোভিড আর ইউক্রেন যুদ্ধের ফলাফল। 2023-24 সারা পৃথিবীতে কমছে। না,
মানে সারা পৃথিবীতে কমেছে, কিন্তু কমাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে ওকে, সেইটার ক্ষেত্রে অভ্যন্তরীণ যে জায়গাটা সেটা আমরা দেখাচ্ছি। আপনি আমাকে বলেন তো যে এই যে $20 বিলিয়ন অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন ওরা আপনাদের কত দিয়ে গেছিল, এটা কি আপনার মনে আছে? মানে আমি একটু বুঝতে চাইতেছি যে মজুদটা বাড়তেছে, আপনারা কি কোনো ঋণ দেওয়া বাকি রাখছেন নাকি? কারণ 4 মাস তো অনেক কম বাজেট সময়। বক্তৃতা এই মুহূর্তে আমার কাছে বাজেট বক্তৃতার কপিটি নেই। আচ্ছা, আপনি এই এত ডিটেল তথ্য দিতে হবে জানলে আমি এটা কপিটা নিয়ে বসতাম। ওকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আপনি কোনো কিছু বলেন নাই বা আপনি প্রতিবাদ করেন নাই, এবং আপনি আরেকটা পরিবর্তন হচ্ছে আপনি টকশোতে আসা একেবারে ছেড়ে দিয়েছেন। আপনি কোনো এবং কারো সাথেও আপনি আসতে চান না, আমাদের এখানে আপনি একা আসছেন কারণ আপনি প্রশ্নের উত্তর দিতে ভালোবাসেন না। এটা হলো 2 এবং 2.5। আপনি যদি এটা একটু জবাব দিতেন যে আপনি আসলে এই বিষয়গুলি নিয়ে কথা বলতেছেন না। সরকারের একটা কাঠামো আছে, সেটা হচ্ছে আপনি যখন একটা ক্যাবিনেটে যোগ দেন, ক্যাবিনেটের বাইরে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো কথা বলতে পারেন না। মানে অর্থাৎ এটা ন্যূনতম একটা ডিসিপ্লিন। এটা এই জায়গা হচ্ছে আপনি ক্যাবিনেটের কথা বলবেন, আপনি আপনার যা মতামত সেটা আপনি ক্যাবিনেটের ভেতরে দেবেন। এখন সেই কারণেই আমার পক্ষে তো আসলে মানে সরকারের ভাষ্য ছাড়া আলাদা করে আমাদের দল আমাদের বক্তব্য দিচ্ছে। কিন্তু সাকিব এখানে একটা কথা আছে, আমরা যে আওয়ামী লীগ দল বক্তব্য দিচ্ছে, এখন দলরে তো আমরা পাই না। আমি তো তারেক রহমান সাহেবের পাইতেছি না একটা প্রশ্ন করার জন্য। না আমি বলছি যে না, ওই দল না, আমার দলের কথা বলছি। আমি তো গণসংহতি আন্দোলন করি, প্রধানের কথা কইতেছি। কিন্তু আমরা যে আওয়ামী লীগের আমলে সব মন্ত্রীদের বা কোনো মন্ত্রীকে পাইলে, আপনি সাক্ষী কারণ আপনি এগুলির মধ্যে অনেকগুলিতে পার্টিসিপেট করছেন, কোনো মন্ত্রীকে পাইলে আমরা যে আল্লাহ দুনিয়া সব প্রশ্ন তারে করতাম যে এইটা কেন হইছে, ওইটা কেন। আপনি আমাকে করেছেন, তো আপনি আমাকে করেছেন, আমি যতটুকু জানি সেই যতটুকু অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু সাকিব ভাই, দাম বৃদ্ধির ক্ষেত্রে আপনারা ভালো ব্যবস্থাপনার পরিচয় দিলেও জনগণের সাফারিংটা কমায় আনার ব্যাপারে, যেটা একটা কৃত্রিম সাফারিং ছিল, আপনাদের কাছে তেল ছিল, গ্যাস ছিল, সবই ছিল, তবু মানুষ লাইনের পর লাইনে দাঁড়ায় আসে 2 দিন 3 দিন, তেল পাইতেছে তো গ্যাস পাইতেছে না, গ্যাস পাইতেছে তো তেল পাইতেছে না। ওইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মানে আমি জানি না, মানে জনগণ এত সাফার যে করলো এটা তো নিশ্চয়ই একটা কারণ আছে। সবকিছু থাইকা মানে আমার সবই আছে কিন্তু আমি সাফার করলাম, আমার টাকাও আছে, তেলও আছে, মজুদও আগের মতো আছে, খালি হচ্ছে আমি সাফার করলাম। এটা কেন হইলো? না নিশ্চয়ই জনগণ ব্যাপকভাবে সাফার করেছেন এবং সরকার এগুলো বিষয় নিয়ে বারবার চেষ্টা করেছে, দুঃখ প্রকাশ করেছে, এবং সরকারের উদ্যোগের ফলেই ধীরে ধীরে ব্যাপারটা শেষ পর্যন্ত আমি ঠিক জানি না যারা এই সাফারটা করেছেন এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত করেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। আমাদের বিদেশ থেকে দেখতে এটা খুবই কষ্ট লাগছে যে একটা তেল নিতে গিয়ে আগের দিন গিয়ে সিরিয়াল দিয়ে থাকতে হয়, তারপরে গিয়ে ঘুমায় পড়তে হয়, তারপরে ওখানে খাওয়া দাওয়া বা মানে যদিও কোনো রকম অভাবই তেলের ছিল না, মানে আমি দেখতেছিলাম যে মজুদের তো এটা লুকানোর কিছু নাই, মানে মজুদ যতটা থাকে বাংলাদেশের আসলে বিপিসি বলি বা অত সামর্থ্যও নাই যে ইচ্ছা করলে তার চেয়ে বেশি মজুদ করে রাখতে পারবে, মানে যতটুকু। জি জি বলেন। এটা একটা বিষয় ঘটেছে যে এখানে আসলে মজুদ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ব্যাপক মানে মূল মানে কি বলে জায়গা থেকে তেল নিয়ে যখন বিভিন্ন পেট্রোল পাম্পে যাওয়া হচ্ছে, রাস্তায় কিছু খালি হয়ে যাচ্ছে, তারপরে পেট্রোল পাম্পে মানুষ যে অস্থির হয়ে কিনতেছে, রাস্তায় খালি হয়ে যেতেছে, তো রাস্তায় এই পুরো বিষয়টার পেছনে কেবলমাত্র জনগণের আতঙ্ক হয়ে এটা করা নাকি আসলে কোনো আমি সরকারের প্রতি মিসট্রাস্ট এবং মানে সরকারের প্রতি অত বিশ্বাস না থাকাটা আমি বড় করে দেখি, কারণ সরকার বলতেছে না কারণ সাকিব ভাই দেখেন আপনি একটা বলতে পারবেন, কিন্তু এখানে কোনো অন্য কোনো গোষ্ঠীগত না গোষ্ঠীর ব্যাপারটা কি ছিল কিনা সেটা সরকার অনুসন্ধান করছে, কিন্তু কারণ বারবার এখান থেকে এই ব্যাখ্যাটা সরকারের পক্ষ থেকে এই বিষয়টা মানে তাদের অনুসন্ধানগুলো করার চেষ্টা করা হয়েছে এবং তাতে এরকম অনেকগুলো লক্ষণও পাওয়া গেছে যে কিছু কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে একটা কৃত্রিম অবস্থা তৈরি করা হয়েছে। আমি যেহেতু 30 বছর ধরে জ্বালানি বিদ্যুৎ এগুলি খোঁজ খবর রাখি, আমি কিন্তু দেখতেছিলাম সরকার সত্য কথা বলতেছে। সরকার বলতেছে মজুদ সব সময়ের থেকে সমানই আছে অথবা বেশি আছে, আপনারা ঘাবড়ায়েন না।
মানুষ কথা শুনতেছে না। সরকার বলতেছে আমরা দাম বাড়াবো না, মানুষ বলতেছে তোমরা কিন্তু দাম বাড়াবা, এবং সরকার পরে দিয়ে দাম বাড়াইছে। সরকার বলতেছে যে এইটার মধ্যে কোনো ক্রাইসিস নাই, ক্রাইসিসটা আমরা মোকাবেলা করব, আমরা দরকার হলে মানে আপনাদেরকে তেল গ্যাস বিদ্যুৎ ছাড়া রাখবো না, আমরা দরকার হলে টাকা দিতে দেবো। দেখেন সরকার কিন্তু সবগুলি বলতেছে। আমি কিন্তু সরকার যেগুলি ঘোষণা করে রাখছে ওয়েবসাইটে দেখে আমি বুঝতেছি সরকার সত্য কথা কইতেছে, কারণ এটা লুকাইতে পারে না। মানে আপনি ইচ্ছা করলেই বিপিসিতে কটুক তেল আছে এটা আপনি মিছা কথা কইতে পারবেন না। মানে আওয়ামী লীগ সরকারও মিছা কথা কইতে পারে নাই, পেট্রো বাংলাতেও কিন্তু মিছা কথা কওয়া যায় না। মানে আপনাকে আসলে এটা ঘোষণাটা করতে হয়, কিন্তু মানুষ বিশ্বাস করতেছে না। এখন মানুষ যদি আপনারে বিশ্বাস না কইরা যে গুজব ছড়াইতেছে তারে বিশ্বাস করে, এইটা নিয়েও আপনাদের মানে কাজ করার আছে। আপনাদের আমলে চট্টগ্রাম নগরীতে প্রায় 30,000 কোটি টাকার মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সম্প্রতি পত্রপত্রিকায় এসেছে যে ভুয়া পরিচয়ের লোকের সঙ্গে চুক্তিটি হয়েছিল, তাই সরকার এটি বাতিল করেছে। মানে কেমনে সাকিব ভাই, মানে এত বড় চুক্তি একটা ভুয়া পরিচয়ের লোকের সাথে কেন হয়, সেটা আবার বাতিল কেন করতে হয়, মানে এটা ঘটনাটা কি? মানে যদি একটু বলেন 2 লাইন 3 লাইন। না, খবর তো অনেকগুলো আসছে এখন, সবগুলো খবর আমার দায়িত্বের মধ্যে আসলে থাকে না। সুইজারল্যান্ডের ব্যাংকগুলিতে 1 বছরের ব্যবধানে বাংলাদেশের জমা অর্থ পরিমাণ 41% বেড়েছে। মানে এইটার কথা মানে দিয়ে টিআইবি এরকম একটা কথা বলছে, অন্তর্বর্তীকালের সরকারের সময় 1 বছরে ঘুষ লেনদেন 12,633 কোটি টাকা। এখন সেই সরকারের 18 মাসের শাসনামলে হওয়া দুর্নীতি তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এইটা নিয়ে কি আপনাদের সরকারের চিন্তা ভাবনা খুব সিরিয়াস আছে যে আসলে এই টাকাটা সুইজারল্যান্ডের ব্যাংকগুলিতে এই টাকা বাড়লো, কারা বেশি টাকা জমা রাখলো গত 18 মাসে, আসলে এগুলি নিয়ে তদন্ত হবে কিনা? মানে এইটা একটা সিরিয়াস জায়গা। এইটা তো আসলে ধরুন সরকারের সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। মানে এইটা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে যেহেতু বলেছেন, কাজেই এটা নিশ্চয়ই সরকারের এজেন্ডার মধ্যে এসছে। এই সরকারের দ্বৈত নীতি, এটা যদি একটু ছোট করে বলতেন। ও শিল্পকে প্রোটেক্ট করতে চায়, ও কি কৃষিকে আলগা করে দিতে চায়? মানে ও কি করতে চায়? ওর কৃষির ক্ষেত্রে ও কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা নিয়ে ভালো মন্দ কোনো কিছু বলে না, এটাকে খারাপ হইলে বাতিল করে না, বা ভালো হইলে আরো 10টা এরকম চুক্তি করে না? মানে এটা কেন? মানে শিল্প পণ্যকে প্রোটেক্ট করার ক্ষেত্রে আপনি যদি এইটা যদি বাজেটের লক্ষ্য হয়, তাইলে কৃষিজ পণ্যের ক্ষেত্রে এটা কি? এইটা যদি একবার বলেন। আমার অনেকগুলি প্রশ্ন আছে আপনার বক্তব্যের প্রেক্ষিতে, আপনি যদি আমাদের একটু বলেন আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষিজ পণ্য কিনবো? না, এটা তো মানে আমাদের এইটা তো এই সরকারের গৃহীত মানে নীতি হিসেবে আপনি চালিয়ে দিতে পারেন না। বাতিল না করলে গৃহীত হিসেবে চালাবো। আবার খলিল সাহেবকে মন্ত্রী বানাইছেন, তা তো করবই। মনে হবে যে সরকার না, সরকার প্রত্যেকটা ক্ষেত্রে কি নীতি নেবে সেইটা তো আমরা সামনের দিনগুলোতে দেখব। সরকার কৃষি ক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তা প্রশ্নকে প্রধান করে কৃষি ক্ষেত্রকে একটা ব্যাপক বিকাশের জায়গায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সিরিয়াসলি ব্যাংকিং খাতে কি সংস্কারের জন্য সরকার মানে চেষ্টা করতেছে? কেন আমি বলি, ব্যাংকিং খাতে কিন্তু আমাদের সাথে এই 2-3 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর কথা বলছিলেন। তো আহসান এইচ মনসুর বলতেছিলেন যে মানে উনাকে যে তাড়াহুড়া করে সরায় দিয়ে বিএনপির একজন ব্যবসায়ী, আমি তার ভালো মন্দ জায়গা থেকে বলতেছি না, ওইটা যে করার জন্য একটা তাড়াহুড়া ছিল, তাতে মনে হয়েছে তার উনি কোনো একটা পথের কাটা হিসাবে কাজ করতেছিলেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে উনি ব্যাংকিং খাতে সংস্কার আনার জন্য উনি ট্রাই করছেন। উনাকে যে এত দ্রুত আপনাদের সরাইতে হইল, এইটার কারণটা কি আসলে? আপনারা তো অনেক লোকরা রাইখা দিলেন, নিরাপত্তা উপদেষ্টার মন্ত্রী বানায় ফেললেন, অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী দিয়ে দিলেন। উনার ক্ষেত্রে কি হইল? মানে ওয়াই ইজ দ্যাট যে এটা আপনারা এত তাড়াহুড়াটা করলেন? দেখুন, মানে এই ব্যাংকিং খাত সংস্কার হচ্ছে সরকারের প্রায়োরিটি। আমি যে কথাটা আগেই বলেছিলাম যে ধরেন একটা সরকারকে তো মানে সে তো তার নিজের কোলাপস চাইবে না। তো মানে একটা এই বর্তমানে ব্যাংকিং খাত এবং আর্থিক খাত যে জায়গায় আছে, এইটার যদি দ্রুত একটা ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি না করা যায়, তাহলে এই সরকারের সামগ্রিক অর্থনৈতিক আয়োজনটি একটা বড় ধরনের মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় যাবে। ফলে ব্যাংকিং এবং আর্থিক খাত সংস্কার করা এখন গভর্নমেন্টের প্রায়োরিটি, এবং সেইটা করতে গিয়ে সরকার তার পলিসি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা গভর্নর বদলানো থেকে শুরু করে যে কোনো জায়গাতে। আর সরকারের নিজস্ব প্রায়োরিটি থাকে। নতুন সরকার এসছে, তারা তাদের যার প্রতি আস্থাশীল মনে করবেন, যাকে দিয়ে তার এই পলিসি বাস্তবায়ন হবে বলে মনে করবে, তাকেই সেই দায়িত্বে তারা আনবেন। বিদেশ থেকে টাকা পাঠাতে, অর্থাৎ যেগুলো আমরা রেমিটেন্স বলি, সেগুলির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে সেই
ডকুমেন্টগুলি চাইতে পারবে অন্য তার ব্যাংকের মাধ্যমে, তফসিলি ব্যাংকগুলির মাধ্যমে। সেটা হচ্ছে যে রেমিটেন্সের পারপাস, সোর্স অফ ইনকাম, জব ডকুমেন্টস ফ্রম দ্য ওয়ার্ক প্লেস, স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট। এগুলি কেন দরকার? ধরেন আমার যে ভাই সৌদি আরব থেকে টাকা পাঠাইতেছে, উনি যদি সৎ চ্যানেলে টাকা পাঠান, ব্যাংক চাইলে তার কাছ থেকে এতগুলি জিনিস কেন চাইবেন? মানে ঘটনাটা কি, মানে এইটার যুক্তিটা কি? কোনটা একটু আবার বলেন। এই যে ধরেন বিদেশ থেকে যদি কেউ টাকা পাঠায়, নতুন একটা উনি বলতেছেন যে নতুন বিধান অনুসারে যে বাংলাদেশ ব্যাংক চাইলে যে ব্যাংকিং চ্যানেলে উনি টাকা পাঠাচ্ছেন, সেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে উনার পারপাস অফ রেমিটেন্স, সোর্স অফ ইনকাম, জব ডকুমেন্টস ফ্রম দি ওয়ার্ক প্লেস, স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট এগুলি চাইতে পারে। এই কথা কি ঠিক? উনি আমাকে একটি পত্র লিখেছেন এইমাত্র, একজন বিদেশবাসী। এগুলি কি চাবে? রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আগে এগুলি চাওয়া হইতো না, মানে আপনার জব সার্টিফিকেট, আপনি কোত্থেকে টাকা পাইছেন, আপনি কেন, সোর্স অফ ইনকাম, এগুলো আগে দেখা এই হতো। বিষয়টি আমাকে খোঁজ নিতে হবে একটু। আমি আচ্ছা, এই বিষয়টি কারণ উনি সম্পর্কে বলতেছেন যে আমি এরকম কিছু শুনিনি, আমরা আমি টাকা এরকম পাঠাই, কিছু এটা তো শুনিনি যে এইটা আমার কাছে টাকা পাঠানো। আমি আপনাকে এই বিষয়টা আমি খোঁজ নিয়ে আমি আসলে জানতে হবে।